অন্নপূর্ণা যোজনা ফর্মের মধ্যে 3 এবং 4 নম্বর পেজে দেখুন জমির কথা উল্লেখ করা রয়েছে। দেখুন গয়ের 2 নম্বর রয়েছে পারিবারিক জমির মালিকানা, হ্যাঁ না না। এখানে আপনি কি করবেন? তো ধরুন আবেদনকারীর যে স্বামী তারা কিন্তু 4 ভাই রয়েছে, তারা আলাদাভাবে থাকে বা আলাদাভাবে তারা খাওয়া দাওয়া করে, এবং আবেদনকারীর শ্বশুরমশাই এখন বর্তমানে জীবিত রয়েছে এবং জমির যে রেকর্ড সেটা কিন্তু শ্বশুরমশাইয়ের নামে রয়েছে। অর্থাৎ আবেদনকারী স্বামীরা যে 4 ভাই তাদের নামে কোনো জায়গা নেই। তো তাহলে এখানে আপনি কি করবেন? এখানে পারিবারিক জমির মালিকানা এখানে আপনার করতে হবে না, অথবা হয়তো শ্বশুরমশাই মারাও গেছেন কিন্তু রেকর্ডটি এখনও শ্বশুরমশাইয়ের নামেই রয়েছে, তাহলেও কিন্তু এখানে পারিবারিক জমির যে মালিকানা সেক্ষেত্রে না অপশনে আপনাকে টিকটা দিতে হবে। যেহেতু পরিবারের প্রধানের নাম এখানে আপনার স্বামীর নাম দিয়েছেন, অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে যদি এখানে পারিবারিক প্রধানের নাম সব বাবার নাম দিয়ে থাকেন তাহলে জমির রেকর্ডটি বাবার নামেই থাকবে। সেক্ষেত্রে আপনারা এখানে 4 নম্বর পেজে যেটা পারিবারিক জমির মালিকানা এখানে আপনারা ইয়েস করবেন, ঠিক আছে। আর যদি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আবেদনকারীর স্বামীর নামে কোনো জমির রেকর্ড নেই তাহলে আপনাকে নো অপশানে টিকটা দিতে হবে। তারপর এখানে দেখে রয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে, তাহলে এখানে শ্বশুরমশাইয়ের নামে যে জমিটা থাকবে সেটাই কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। সেই জমির পরিমাণটা কোথা থেকে পাবেন? যদি সেটা কেনা সম্পত্তি হয় তাহলে দলিল থাকবে, অথবা দলিলটি যদি মিউটেশন করা থাকে তাহলে আর রেকর্ড কপি, যেটা খতিয়ান বলা হয়, সেই খতিয়ানের মধ্যে টোটাল পরিমাণ জমিটা থাকবে। আর যদি পূর্বপুরুষ সম্পত্তি হয় অবশ্যই সেটারও আর বা খতিয়ান থাকবে। লেটেস্ট যে আপডেট কপি সেটা আপনাকে বাংলা অফিস থেকে বের করতে হবে, যেটা কিন্তু এখানে বাঁ সাইডে লেখা রয়েছে, দেখুন রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং আর হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ড, অর্থাৎ হালনাগাদ হচ্ছে বর্তমান। তারপর নির্দেশনায় দেখুন রয়েছে রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ আর জমির নথি, অর্থাৎ আর যে খতিয়ান সেটা এই আবেদনটার সাথে আপনাকে বের করে লেটেস্ট যেটা বর্তমানে জমির পরিমাণ কত রয়েছে সেই নথিটা এই আবেদনের সাথে দিতে হবে। সেই প্রসেসটা আপনারা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন কীভাবে আর খতিয়ান ডাউনলোড করতে হয়। তারপর আরেকটা প্রশ্ন অনেকে করে থাকেন যে একটা ফর্মে কতজন আবেদন করতে পারে। তো দেখুন এইখানে সেটা রয়েছে 9 নম্বরে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবার সকল সদস্য। তো এখানে ধরুন পরিবারের প্রধান যদি স্বামী হই তাহলে এখানে স্বামীর নামটি লেখা থাকবে। তাহলে এখানে দেখুন একটা লেখা রয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, তাহলে আপনাকে হ্যাঁ অপশানে টিকটা দেওয়ার দরকার নেই। তাহলে প্রথম সদস্যেই সেই স্বামীর স্ত্রীর নাম এখানে দিতে হবে, অর্থাৎ সে হচ্ছে আবেদনকারী, তার স্ত্রীর নামটা এখানে থাকবে। তারপর জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্কটা থাকবে স্বামী স্ত্রী। পরিবারের প্রধান যদি বাবা হয়ে থাকে, অর্থাৎ অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে যদি এখানে বাবার নামটা লেখা থাকে তাহলে সম্পর্কটা বাবা মেয়ে লেখা থাকবে এবং আধার নম্বরটা লেখা থাকবে। তারপর দেখুন সরাসরি এখানে হ্যাঁ লেখা থাকে, তাহলে এই হ্যাঁ অপশানে টিকটা দিতে হবে, অর্থাৎ অন্নপূর্ণা যোজনা যদি আবেদন করা হচ্ছে সদস্য 1-এ। তারপর সদস্য 2 যদি আরও কোনো সদস্য থাকে এই অন্নপূর্ণা যোজনার আবেদনকারী হিসেবে থাকেন তাহলে তারও নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের সাথে সম্পর্ক, আধার নম্বরটা দিতে হবে, আবার এখানে হ্যাঁ অপশানের টিকটা দিতে হবে। তাহলে কতগুলো আবেদন একটা ফর্মে করা যাবে? দেখুন এখানে রয়েছে 5, সদস্য 5, অর্থাৎ একটা অন্নপূর্ণা যোজনার যে ফর্ম রয়েছে সেই ফর্মে সর্বোচ্চ 5 জন একটা ফর্মে আবেদন করতে পারবে। ধরুন একজন আবেদনকারীর স্বামীরা হচ্ছে 4 ভাই, তাহলে 4 ভাই যদি একসাথে একটা জয়েন্ট ফ্যামিলির মধ্যে থাকে তাহলে 4 ভাইয়ের স্ত্রীও একসাথে একটা ফর্মেই আবেদন করতে পারবে। তাহলে পরিবারের প্রধান হিসেবে এখানে শ্বশুরমশাইয়ের নামটা দিতে হবে, অথবা আবেদনকারী শ্বশুরমশাই যদি জীবিত না থাকেন তাহলে এখানে পরিবারের প্রধান হিসেবে শাশুড়ির নামও দিয়ে আবেদনটি করতে পারেন। এবং শাশুড়ি মাও যদি 25 থেকে 60 বছরের মধ্যে বয়সটা হয়ে থাকে তাহলে সেও কিন্তু এই অন্নপূর্ণা যোজনার জন্য এখানে পরিবার প্রধানের যে অপশানটা রয়েছে আবেদনকারী হিসেবে এখানে হ্যাঁ অপশানে টিকটা দিতে পারেন, যদি বয়স 25 থেকে 60-এর মধ্যে হয়। অর্থাৎ অন্নপূর্ণা যোজনার যে ফর্ম রয়েছে সেখানে সর্বোচ্চ কিন্তু 6 জন, অর্থাৎ এই যে সদস্য 5 এবং প্রধান সহ 6 জন একসাথে অ্যাপ্লিকেন্ট করতে পারবেন।